You are watching 71 News Television. হারিয়ে যেতে বসেছে রাজশাহীর তানোর উপজেলা মৃৎশিল্প। অনেকে পূর্বপুরুষের এই পেশা আঁকড়ে ধরে থাকলেও নানা সংকটে দুর্বিষহ জীবনযাপন করছে। ঐতিহ্য হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে তানোরের মৃৎশিল্প। একসময় উপজেলা সদরের পালপাড়া থেকে শুরু করে কামারগাঁও, শ্রীখণ্ডা, কালীগঞ্জের হাবিবনগর গ্রামে প্রায় 200 পরিবার এই শিল্পের সাথে জড়িত ছিল, কিন্তু নানা সমস্যায় বংশ পরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেক মৃৎশিল্পী। প্লাস্টিক, মেলামাইন, সিরামিক আর কাচের তৈজসপত্রের কারিগরি বৈচিত্র্যের কাছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে মাটির তৈরি জিনিসপত্র। তবে মাটির তৈরি ব্যাংক, ফুলের টব, টাইলস, শোপিস, শখের হাড়ি, খেলনার চাহিদা রয়েছে আগের মতো। রপ্তানি হচ্ছে মাটির ব্যাংক, ফুলের টব আশপাশের উপজেলা ছাড়িয়ে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ বিভিন্ন জেলা শহরে। আধুনিক প্রযুক্তির জন্য অর্থায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে ঐতিহ্যবাহী এই শিল্পকে যেমন টিকিয়ে রাখা সম্ভব, তেমনি এগুলো রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন মৃৎশিল্পীরা। সামনের ঈদ, পূজা, তারপরে রথে মেলা, এই স্বাভাবিক আমরা এই মেলা খেলা করেছি, গায়ে গায়ে ঘুরে ঘুরে বিক্রি করি। সাপোজ আমরা এইভাবে আমাদের সংসার জীবনযাপন চলে। মৃৎশিল্প আমাদের পতিত। আমরা এখান থেকে উত্তোলনের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা এবং ব্যক্তিগত সহযোগিতা একান্তভাবে কামনা করি। অনেক আছে যারা ভালোবাসেন মাটিকে, কিন্তু আগাতে চান না, তাদেরকে জাগাতে হবে। আমার দেশের এত সুন্দর শিল্পটাকে যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা যেন না যায়। রেখা আমাদের ছেলেপেলের লেখাপড়া শেখানো একটু মুশকিলই হয়। তারপরে ধরেন যে দাম পাওয়া যায় না, নুন্দাখড়ির দাম বেশি, সেই হিসাবে আপনার একটা পর্যন্ত কাজ করলে 150 টাকা পাওয়া যায়, অথচ আমরা এগুলো কাজ করে মনে করেন সারাদিন কাজ করে পাশের মজুরিটাও বর্তমানে ওঠে না। এই তুলনামূলক আমাদের ব্যবসার পয়সা নেই। উপজেলার 2 শতাধিক বিলুপ্ত প্রায় মৃৎশিল্পীদের ঐতিহ্য টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার পাশাপাশি ঋণের আশ্বাস দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। বিশেষ করে কালীগঞ্জ এবং কামারগাঁতে কিছু কিছু মৃৎশিল্পী এখনো এই ঐতিহ্যবাহী পেশাকে ধরে রেখেছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি তাদেরকে সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া এবং তাদের মধ্যে লোন বিতরণ করা, যাতে তারা এই শিল্পকে ধরে রাখতে সক্ষম হয়। সরকারি বেসরকারি সহায়তা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পের পুনর্জাগরণ ঘটবে, এমনই আশা করছেন তানোর উপজেলাবাসী। তানোর থেকে অসীম কুমার সরকার, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বৈদেশিক মুদ্রা অর্জনে পাট ছিল অন্যতম। কালের বিবর্তনে সেই পাটের এখন চলছে দুর্দিন। সোনালী আঁশের হারানো গৌরব পুনরুদ্ধারে পটুয়াখালীর কলাপাড়ায় চলছে পাট নিয়ে গবেষণা। আর এই গবেষণা চলছে প্রান্তিক চাষিদের নিয়ে অনাবাদি জমিতে। পাশাপাশি কৃষকদের পাট চাষে আগ্রহ করতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ নানা প্রণোদনা ও সহযোগিতা। ফলে এখন উপকূলের লবণাক্ত পতিত জমিতে হচ্ছে পাট চাষ। একসময় পটুয়াখালী জেলার ব্যাপক পাটের আবাদ হতো। প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জলোচ্ছ্বাসের লোনা পানির প্লাবনে জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় পাটের আবাদ উপযোগিতা হারিয়ে ফেলে। ফলে বাণিজ্যিকভাবে পাটের আবাদ নেই। অথচ উপকূলীয় এই জেলায় রয়েছে 1,55,180 হেক্টর চরাঞ্চলের লবণাক্ত পতিত জমি। এসব জমিকে চাষের আওতায় এনে লবণ সহিষ্ণু জাতের পাট আবাদ করে দুটি ফসল ফলানোর মাধ্যমে আর্থিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। উপকূলের প্রান্তিক চাষিদের পাট চাষে আগ্রহী করে তুলতে কুয়াকাটা মহাসড়কের পাশে কলাপাড়ার পাখিমারায় 2001 সালে প্রায় 10 একর জমির উপরে প্রতিষ্ঠা করা হয় পাট গবেষণা ইনস্টিটিউট। পাটকে অন্যান্য ফসলের সাথে অন্তর্ভুক্ত করে উপকূলীয় অঞ্চলে একটি উপযোগী শস্য বিন্যাস প্রবর্তন, শীতকালীন সবজির সাথে পাট বীজ উৎপাদন, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন ফসলের লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবন গবেষণা কার্যক্রম চলছে এখানে গবেষণা চালিয়ে পাটের উচ্চ লবণাক্ত সহিষ্ণু জাতের 9 ডেসি চবাই শ ও 14 ডেসি চবাই শ 4টি লাইন উদ্ভাবন করেছেন কৃষিবিদ ডক্টর মাহমুদ আল হোসেন, যা ইতিমধ্যে জাতীয় বীজ বোর্ডে অনুমোদন পেয়েছে। পরীক্ষামূলকভাবে উপকূলীয় এলাকার চাষিদের পতিত জমিতে আবাদে পাওয়া গেছে ব্যাপক সফলতা। তাই কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। আমাদের যে জমিগুলো পতিত ছিল, তারপর পাখিমারা পাট গবেষণার থেকে আসে, এরা বলছে যে আপনি পাট চাষ করেন। আমি অনেকবারই ট্রেনিং দিয়েছি, আমি এরপর চাষ করলাম। চাষ করার পরে এরা যেত খরচা যা ছিল সম্পূর্ণই তারা আমাকে দিয়েছে। এখন 10 শতক জমিতে পাট চাষ করে দেখা গেছে সবকিছু চাপাতি বাদ দিয়ে আমার প্রায় 3,500-4 হাজার টাকা ইনভেস্ট। পাট চাষ হইতো না, এলাকার মাটিতে হচ্ছে লবণ। আমাদের নদী, খাল, বিলে সমস্ত জায়গায় পানি লবণ। সারের আইসা কীভাবে পুষ্করিতে পানি রাখতে হবে, কিভাবে খালে পানি বাদ দিয়ে রাখতে হবে, সেইভাবে পুষ্করিতে পানি
বান্ধে রাখছি। রাখার পরে যখন পাটের মৌসুম আসছে, দেওয়ার পরে আমরা পাট চাষের দিকে মন দিই। পাট ও পাট জাতীয় ফসলের প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের আওতায় শুধু কৃষক নয়, কৃষানীদেরও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ সহ নানা উপকরণ ও আর্থিক সহায়তা। গবেষণা চালিয়ে পাটের উচ্চ লবণাক্ত সহিষ্ণু জাতের 4টি লাইন উদ্ভাবন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে উপকূলীয় এলাকার চাষিদের পতিত জমিতে আবাদ করে পাওয়া গেছে এর ব্যাপক সফলতাও। পাটের বীজ বপন করি তখন প্রচন্ড মাত্রায় লবণ থাকে এবং আশেপাশে যে পানির উৎস আছে সেখানে সেই মাত্রা 30 ডেসিসিমেন্স পার মিটারের উপরে থাকে, কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে যে 15 ডেসিসিমেন্সের মধ্যে যদি থাকে তাহলে সেখানে পাট বীজ গজাবে, অন্যথায় না। লবণাক্ত জমিতে পাটের জাত উদ্ভাবনের জন্য আমি আমার পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে এই গবেষণা কাজটা শুরু করি 2009 সাল থেকে, এবং আমি 2013 সালে কিছু লাইন আমরা ওখান থেকে ডেভেলপ করি, বের করে নিয়ে আসি। লাইনগুলি আমরা কৃষকের জমিতে ট্রায়াল দিচ্ছি এবং কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি এবং কৃষকরাও খুব আনন্দিত এবং আশান্বিত যে তারা এই জাতটি এখানে তাদের জমিতে চাষ করে। বাণিজ্যিকভাবে পাটের উৎপাদনের জন্য বাজার ব্যবস্থার উন্নয়ন আর সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতায় জেলার গোটা উপকূলের পতিত লবণাক্ত জমি পাট চাষের আওতায় আনার ফলে কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে এমন প্রত্যাশা সবার। পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া থেকে আবুল হোসেন রাজু, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. অজ্ঞাত রোগে হার মেনেছে বৃক্ষ মানব শিশু বলে পরিচিত ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের রিপন রায়। নেই দুরন্তপনা, প্রাণের উচ্ছ্বাস আর কোলাহল এই শিশুর। হাঁটতে চলতে নিদারুণ কষ্ট হয়, তাই স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে সে। খেলার সাথীরাও এখন সঙ্গ দিচ্ছে না, নিঃসঙ্গতায় দিন কাটছে রিপনের। স্কুলে যাইতে পারি না, খেলতে পারি না, নিজে হাতে ভাত খাইতে পারি না, চামচ দিয়ে খাই, নিজে হাতে গোসল করতে পারি না, খেলতে পারি না, 4 মাস ধরে স্কুলে যাইতে পারি না। আমার বন্ধুরা আমাকে খেলা নেয় না, আমার সাথে কেউ বসে না। আমি সুস্থ হতে চাই, ভালো হতে চাই, নিজে পায়ে দাঁড়াতে চাই। জন্মের 3 মাস পরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও গ্রামের হতদরিদ্র মহেন্দ্রনাথ রায়ের একমাত্র ছেলে রিপন রায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়, কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে রোগ সারাতে পারছে না রিপনের বাবা। ছেলের জন্মের 3 মাস পর থেকে এই সমস্যাগুলা দেখা দেয়, হাতে এবং পায়ে মুখে এই সমস্যা দেখা দিছে। দেওয়ার পর ও ডাক্তার কবিরাজ মাহাত অনেকের কাছেই অনেক কিছু ট্রিটমেন্ট আমি নিয়েছি, এখনো পর্যন্ত সেই বাচ্চাটাকে সুস্থ করতে পারিনি। এখন তার বয়স 8 বছর, সে 2য় শ্রেণীর ছাত্র। ঘাতক রোগ তাকে দুর্বল করে ফেলেছে, হাত পায়ের তালু ও ঠোঁট ফেটে চৌচির হয়েছে, শরীরে প্রচন্ড ব্যথা। এই যন্ত্রণায় ছটফট করছে শিশু রিপন, তাই ঘরের বাইরে বের হচ্ছে না, স্কুলে যাওয়াও ছেড়ে দিয়েছে সে। একটি 7 বছরের ছেলে অস্বাভাবিক একটি রোগে ভুগছে। আমরা এখনো নিশ্চিত নই রোগটি সম্বন্ধে। তার হাতের নখগুলো বেড়ে গেছে এবং হাতের পায়ের আকৃতি একটু বিকৃতি ধারণ করেছে। আগামী মঙ্গলবার একজন চেয়ারম্যান সহ সেই রোগীটি আমাদের এখানে আনার জন্য আমি আমার ডাক্তার টিম নিয়ে সেটি পরীক্ষা করব, এবং যদি তাই হয়ে থাকে আমরা সরকারিভাবে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করানোর জন্য পাঠাবো, এবং ডিসি মহোদয় তার অর্থায়ন করার জন্য সম্মতি প্রকাশ করেছেন। তার এই অবস্থা দেখে বাবা মা দিশেহারা হয়ে পড়েছে। নিরুপায় হয়ে ছেলের চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাবা মহেন্দ্রনাথ রায় ও মা গোলাপী রানী। ঠাকুরগাঁও থেকে সাদ্দাম হোসেন, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. গত 2 বছর আগে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যমুনা গর্ভে চলে যাবার পর স্বাস্থ্য সেবায় বিপর্যয় নেমে আসে চরাঞ্চল অধ্যুষিত চৌহালিতে। সাধারণ মানুষের চিকিৎসা নিতে ছুটে যেতে হয়েছে পাশের জেলা টাঙ্গাইলে অথবা ঢাকায়। মানুষের এই দুর্ভোগ কমাতে খাস কাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক প্রান্তে তৈরি করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন, কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু সীমাবদ্ধতা থাকায় পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা।
যমুনা নদীর অব্যাহত ভাঙনে গত 2 বছর আগে নদীগর্ভে চলে যায় চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তারপর থেকে কোনো রকমে খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার বারান্দা আর 2টি কক্ষ ধার করে চালানো হয় স্বাস্থ্যসেবা প্রদান। সেই কষ্টের দিন শেষ করার লক্ষ্যে 1,40,00,000 টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। এখানে স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসা হয় না। ডাক্তার যদি থাকে তাহলে একটা প্রেসক্রিপশন লিখে দেয় আর বলে ঔষধ বাহির থেকে কিনতে হবে। হাসপাতালে তো ডাক্তার থাকেই না, এখানে রোগী ভর্তি করা হচ্ছে না, এ ধরনের অভিযোগও করেন এলাকাবাসী। এটা কোনো প্রকারের চিকিৎসাই হয় না, ওষুধও দেওয়া হয় না। যে রোগী আসে খালি প্রেসক্রিপশন লিখে দেন, বাইরে থেকে কিনে খাবো। পানি আছে, পানি ঢুকে, বৃষ্টি পড়লে উপরে ছিটবি, পানি ঢুকে, কোনো রোগী ভর্তি থাকতে পারে না। ডাক্তার বসার কোনো জায়গা নাই। হাসপাতালে রোগী আসলে ভর্তি করে না, চিকিৎসা করে না। আবার অনেক সময় ওষুধের জন্য আসলে বলে ওষুধ নাই, আর বলে যে বাইরে থেকে ওষুধ কিনে খাবো। আর ডাক্তার তো থাকেই না, আসেই না, যদিও আসে এসে সেরে চলে যায়। সরকার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন চালু করলেও ডাক্তারদের কোনো আবাসন ব্যবস্থা না থাকায় রোগীদের সময় মতো সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সরা। আমাদের প্রথম সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাক্তার প্লাস নার্স এবং আদার স্টাফ যারা আছেন তাদের এখানে আবাসন ব্যবস্থা নেই, এবং আবাসন ব্যবস্থা এবং নিরাপত্তার অভাবে আমরা তো এখানে থাকতে পারছি না। আমাদের আবাসন ব্যবস্থা না থাকার কারণে আমরা হয়তো যে সময় আসার কথা সেই সময় মতো এসে উপস্থিত হতে পারছি না, আমরা অনেক দূর থেকে আসতে হচ্ছে। এখানে আমরা নিজেরাই স্বাস্থ্যসেবা ফর্মালিটি মেনটেন করতে পারতেছি না, আর জনগণের স্বাস্থ্যসেবা কিভাবে আমরা নিশ্চিত করবো। আমার গভর্নমেন্টের কাছে করার জন্য অনুরোধ, যেটা শিশু এবং মহিলাদের নিয়ে যে আমার সেবাটা, এই সেবাটা জানি আমি সঠিক ভ্যাকসিনগুলো তাপমাত্রা সঠিক নির্ণয় করতে পারি এবং আইসগুলো ঠিক মতো দিতে পারি, আর রুমে আমরা জানি রিপোর্ট। এদিকে হাসপাতালটির অবকাঠামোগত ত্রুটি ও চিকিৎসা সেবা প্রদানের বেহাল দশা পরিদর্শন করে হতাশা ব্যক্ত করে এ থেকে উত্তরণের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে সুপারিশ পাঠানোর কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ বিল্লাল হোসেন। অস্থায়ী যে উপজেলা কমপ্লেক্স যেটা করা হয়েছে, এখানে পুরুষ ওয়ার্ড আছে, মহিলা ওয়ার্ড আছে, এগুলো আমরা দেখলাম। অবকাঠামোটির অনেকগুলো ত্রুটি আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করেছেন। আমার কাছে যেটা শুনলাম, সচক্ষে দেখলাম, সেটা হলো যে অবকাঠামোগত অনেক ত্রুটি আছে। এটা যদি মেরামত বা সংস্কার না করা হয়, এটার ব্যবহার উপযোগিতা নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামোগত ত্রুটির কারণে বহির্বিভাগে কিছুটা চিকিৎসা সেবা দেওয়া গেলেও ইনডোর স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হচ্ছে না স্বীকার করে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। তবে এলাকাবাসীর দাবি, এই হাসপাতালে যেন ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আশা। প্রথমত এখানে আমার শুধু আউটডোর সেবাটা চলবে। আউটডোরে এখানে ডাক্তার পোস্টিং হলো ডেন্টাল সার্জন সহ মোট 8 জন। একটা নদী ভাঙন এলাকা, রিমোট এলাকা, আমি গেছি, ভিজিটেও গেছি, প্রায়ই খবর নেই। ওখানে সব ডাক্তার একসাথে আসে এটা আমি জোর করে হয়তো বলতে পারবো না, তবে ডাক্তাররা আসে এবং বহির্বিভাগে যে চিকিৎসা সেবাটা, এই সেবাটা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ থেকে আলমগীর কবির, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. 5 মে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার ঘোষণা থাকলেও নওগাঁয় কোনো নির্দেশনা না আসায় সরকারিভাবে ধান চাল কেনার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ধানের দাম না পাওয়া কৃষক ও অন্যান্য বছরের তুলনায় নওগাঁ থেকে কম চাল সরবরাহ করা হবে এমন আশঙ্কায় চাতাল ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে ধান চাল কেনার কার্যক্রম শুরু করতে না পারাকে সংশ্লিষ্ট বিভাগকে আমলাতান্ত্রিক জটিলতা বলে চিহ্নিত করা হয়েছে। এই প্রথমবারের মতো ধানগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার ঘোষণা দেওয়া হয়, আর দাম নির্ধারণ করা হয়েছে ধান প্রতি কেজি 23 টাকা ও চাল 32 টাকা। চালগুলো কেনা হবে চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে। খাদ্যে উদ্ধৃত নওগাঁয় চলতি ইরিবোরো মৌসুমে 1,89,535 হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। গত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ধান কাটা মাড়াই শুরু হয়েছে। জেলায় চলতি মৌসুমে মোট 7,70,210 মেট্রিক টন ধান উৎপাদন নির্ধারণ করা হয়েছে। জেলায় ইতিমধ্যে 75 ভাগ জমিতে ধান কাটা মাড়াই শেষ হয়েছে। আগামী 6-7 দিনের মধ্যে সম্পূর্ণ ধান কাটা শেষ হবে। প্রতি বছর নওগাঁ থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় 11,21,000 মেট্রিক টন ধান চাল সরবরাহ করা হয়ে থাকে। ইতিমধ্যে বোরো ধান 75% কর্তন সম্পন্ন হয়েছে। এখানে প্রচুর ধান উৎপাদন হয়। এই ধান থেকে যে আমাদের খাদ্য উৎপাদন হয় সেটি নওগাঁ জেলার জন্য ব্যবহার করেও
21,300 মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলে এটি রপ্তানি হয়ে থাকে। এদিকে কৃষকরা জানিয়েছে 1 বিঘা জমিতে ধান চাষাবাদ করে ঘরে তুলতে 12 থেকে 14,000 টাকা খরচ হয়। চলতি মৌসুমে ধান মাড়াই শেষে প্রতি বিঘা জমিতে গড়ে 20 থেকে 22 মণ ধান উৎপাদন হচ্ছে। বর্তমানে মোটা জাতের প্রতি মণ ধান কেনা বেচা হচ্ছে 450 থেকে 460 টাকায়। বর্তমানে ধানের বাজার হিসেব অনুযায়ী ধানের দাম না থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে প্রান্তিক কৃষকদের প্রতি বিঘায় 4 থেকে 5,000 টাকা লোকসান গুনতে হচ্ছে। পানি সেচ, তারপর ইউরিয়া, ফসফেট, পটাশ, তারপর আরো মনে করো ধরো হাল বোয়া, তারপরে মনে করেন আরো ওই নিরান খোরান, এই দিয়ে 12 থেকে 14,000 পর্যন্ত লাগে খরচা। আর এই ধান পাওয়া যাচ্ছে 20 থেকে 22 মণ। তাতে ধানের দাম পাওয়া যাচ্ছে হলে 450 টাকা মণ। এদিকে বোরো ধান মাড়াইয়ের ভরা মৌসুমে দেখা দিয়েছে শ্রমিকের সংকট। এর জন্য গুনতে হচ্ছে বাড়তি খরচ। সরকারিভাবে ধান কৃষকদের কাছ থেকে কেনার ঘোষণা সম্পর্কে জেলা অধিকাংশ কৃষকই জানে না। সরকার ধান কিনবে কৃষক থেকে কয় তারিখে আমরা তো কিছু জানি না। যে আমরা লাগাইছি হাইব্রিড, যে সরকার যদি এখন যদি না কিনে তাহলে আমরা এই ধানটা আমরা থবো কোথায়? তো সরকার যদি এখন যদি ধানটা যদি কিনে তাহলে আমরা 2 টাকা পাবো। এখন পাবলিকে ধান যদি কিনিচ্ছে তা আমরা মূল্য দামের ধান আমরা পাচ্ছি না। মানুষের মুখে শোনা গেল, আজকে শুনলাম আমি যে সরকার ধান কিনবে, কারণ কতদিন কিনবে সেটা তো আমি আর জানি না। গত মাসের মাঝামাঝি থেকে নওগাঁয় ধান কাটা মাড়াই শুরু হয়েছে। এখন কৃষকদের ঘরে ধান নেই। অধিকাংশ কৃষকই ধান বিক্রি করেছেন সাংসারিক প্রয়োজনে। সরকারের দেয়া নির্ধারিত এই মূল্যে ফল ভোগ করবে মধ্যস্বত্বভোগীরা। আগে থেকে ধান কাটা মারা শুরু হয়েছে প্রায় শেষের দিকে। এখন আমাদের কৃষকের হাতে কোনো ধান নাই। ধান আছে বড় বড় জোরদারের হাতে। সারা দেশের মধ্যে নওগাঁয় ভালো মানের ধান ও চাল উৎপাদন হয়ে থাকে, কিন্তু সরকারি চলতি ইরি বড় মৌসুমে চাউল গত বছরের চেয়ে কম কেনার সিদ্ধান্তে জেলার প্রায় 1200 চাতাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কৃষকদের কাছ থেকে ধান চাল কেনার সিদ্ধান্ত থাকলেও কোনো সরকারের আমলেই তা সরবরাহ করতে পারেনি। কৃষকদের দিকে সরকার না এগিয়ে এলে ভবিষ্যতে খাদ্য ঘাটতির দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা। আমাদের এইখানে যতটুকু বরাদ্দ আসতেছে, যতটুকু পরিমাণ চাউল সরকার সংগ্রহ করবে, সেই চাউল সরবরাহ করে আমাদের এই মিলার ভাইরা কোনোভাবেই ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবে না। ধান এবং গম সংগ্রহের সিদ্ধান্ত কৃষকের কাছ থেকেই নেওয়ার কথা থেকে থাকে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, অতীতে কখনোই প্রকৃত কৃষক ভাইরা ধান এবং গম খাদ্য গুদামে সরবরাহ করতে পারেনি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এইখান থেকে যেন মধ্যস্বত্বভোগী যেন কোনোভাবে লাভবান না হতে পারে। যদি মধ্যস্বত্বভোগী লাভবান হয় তাহলে আমার কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হবে, তারা তাদের উৎপাদনের আগ্রহ হারায় ফেলবে। আর উৎপাদনের আগ্রহ হারায় ফেললে দেশ ভবিষ্যতে খাদ্য ঘাটতির দিকে এগিয়ে যাবে। ধান চাল কেনার ঘোষণা 10-11 দিন পরেও তা কিনতে না পারায় মন্ত্রণালয়ের ব্যর্থতা। খাদ্য বিভাগ আসলে আমলাতান্ত্রিক নির্ভর। মন্ত্রণালয়কে ঢেলে সেজে কৃষি বান্ধব করার দাবি জানায় এই রাজনীতিবিদ। যে আজ প্রায় 10 থেকে 12 দিন আগে মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবে, এই নির্দেশনা আজও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসে পৌঁছায় নাই। এটা আমি মনে করি সরকারি মন্ত্রণালয়ের গাফিলতি, এই অবহেলার কারণে সরাসরি কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা সবসময় বলি যে কৃষি মন্ত্রণালয় কৃষি বান্ধব নয়, এটা হচ্ছে আমলা নির্ভর। এটাকে অবশ্যই কৃষি বান্ধব, কৃষক বান্ধব উপযোগী করে গোটা মন্ত্রণালয়টাকে সাজানো উচিত। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। নওগাঁ থেকে আব্দুল মান্নান, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী বলেছেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা মেলা করা হবে। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালককে মেলা আয়োজনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন।
তিনি বলেন, খাগড়াছড়ি জেলা শহরে শিক্ষকতা পেশায় যাদের চাকরির মেয়াদ 10 বছর হয়েছে তাদের পর্যায়ক্রমে প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হবে। শিক্ষক বদলির বিষয়ে শিক্ষা অফিসারদের সাথে সমন্বয় করে করা হয় বলেও জানান তিনি খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে MLE অর্থাৎ মাল্টি লেভেল এডুকেশন শিক্ষক প্রশিক্ষণ সহায়িকা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন ও লোকাল পার্টনার জাবারাং কর্তৃক আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার, দিঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম স্পেশালিস্ট মোহাম্মদ সাইদুজ্জামান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা তৈয়বুর রহমান ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ডক্টর শামীম ইসলাম। কর্মসূচি বিষয়ভিত্তিক আলোচনা করেন মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ও ককবরক রিসার্চ ইনস্টিটিউট সভাপতি প্রশান্ত কুমার ত্রিপুরা ও জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা ত্রিপুরা। মানুষের জন্য ফাউন্ডেশনের মোহাম্মদ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের কর্মশালার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার এডিলিনা চাকমা। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ সহায়িকা মূল প্রবন্ধের সারাংশ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার। প্রবন্ধে বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিক পর্যায়ে শতভাগ মাতৃভাষায় পাঠদান করতে হবে। মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চলবে 3য় শ্রেণী পর্যন্ত। কর্মশালায় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা গবেষক, হেডম্যান সহ অন্যান্য পেশার লোকজন অংশ নেয়। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদার, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. একটি পুকুর কুমিল্লা হাড়ির তীর ঘেঁষে গড়ে উঠেছে ঠাকুরগাঁও জেলা শহরের পার্শ্ববর্তী একমাত্র বিনোদন কেন্দ্র বলাকা উদ্যান। জেলা শহরের 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পরিচালিত বিনোদন কেন্দ্রটিতে এখন শিশু সহ হাজার হাজার বিনোদন বঞ্চিত মানুষ ভিড় করেন। সকাল বিকেল সন্ধ্যায় বিনোদন বঞ্চিত স্থানীয়রাও শুধু নয়, শীত মৌসুমে এখানে দূর দূরান্ত থেকে বনভোজনে আসেন অভ্যাগতরা। নানা বয়সের মানুষরা ভিড় করলেও এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিশুদের বিনোদনকে। আর শিশুরাও প্রাণ ভরে উপভোগ করছে তাদের টাইটানিক জাহাজ সহ নানা রাইডারগুলো। তবে রাইডারগুলোর টিকিটের মূল্য কমানো সহ আরো নানা রকমের রাইডারের দাবি তাদের। এখানে প্রতিদিন ঘুরতে আসি, প্রতিদিন মজা করি, ট্রেনে চড়ি, টাইটানিক জাহাজে চড়ি, দোলনা চড়ি, এখানে খুব মজা পাই। আমি আমার বন্ধুর সাথে এসেছি। টাকা পয়সা থাকে না আমাদের জন্য, টিকিটটা কম করে। আমরা এখানে ঘুরতে এসেছি, এই চৌকির টিকিটটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমাদের জন্য চৌকির টিকিটটা কমাতে হচ্ছে। ঘুরতে আসা মানুষরাও জানালেন পরিবেশ ও নিরাপত্তাগত তাদের নানা সমস্যার কথা। বলাকা উদ্যানে আসলাম, এখানে এসে আমার সবকিছুই ভালো লাগলো। এখানকার পরিবেশ, মানে বাচ্চাদের খেলাধুলা, এতে সবকিছুই ভালো লাগলো। কিন্তু পাশে একটা মুরগির ফার্ম আছে, এই ফার্মটার থেকে কিছু মানে বিশ্রী গন্ধ বের হয়। এই গন্ধটা যদি বন্ধ করা যেত খুব ভালো হতো। এখানে আরো নতুন কিছু যদি অ্যাড করে তাহলে এখানকার মানুষের সমাগম আরো অনেক ভালো হবে। আর এখানে যেটা মেন সমস্যা হচ্ছে আপনার মানে বর্ষার যে প্লেসগুলো, এগুলো আরো যদি অ্যাড করে আরো ভালো করে মানে নির্মাণ করে তাহলে হয়তো বা আরো মানুষজন আসতে পারে, তাতে করে এটা। শত বছরের পুরাতন পুকুরটিকে কেন্দ্র করে নানা উপকথা আর কিংবদন্তি চালু আছে স্থানীয়দের কাছে, আছে নানা রূপকথাও। যদি বলা যায় যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান লাগেছে, আমাদেরকে কিছু হাঁড়ি পাতিল দাও, তো ওই আইটাতে উঠে থাকবে, হাঁড়ি পাতিলগুলো আইটাতে উঠে থাকবে। তারপরে আবার পরিষ্কার করে এখানে নেগায় দিতে হবে, যেই প্লেটটা পরিষ্কার হবে না সেটা কিন্তু ছয় দিবে, বাকিটা টানে তখন এই যে পাথর পাইছিল ভাঙ্গা ভাঙ্গা, মুক্তি ভাঙ্গা, এই যে হিন্দুদের ফেলায় চলে গেছে। এইখান থেকে ওই কত দূর লম্বা ওইখানে কঙ্কালটা পাওয়া গেছিল এখানে, আর একটা কদালা ঘর পাওয়া গেছিল এরকম এই ধরনের। একটা সন্ত্রাস ও ভীতিকর জনপদে সম্পূর্ণ একটা নিরাপদ বিনোদন কেন্দ্র গড়ে তোলা ও জলের নিচে টানেল গড়া সহ অত্যাধুনিক মাস্টার প্ল্যানের কথা জানালেন বলাকা উদ্যানের দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈমুর রহমান। 1983 সালে এটাকে উন্নয়নের জন্য একটা পরিকল্পনা প্রথম উপজেলা পরিষদ ঠিক আছে, কিন্তু তারা বাস্তবে এটা গেস্ট হাউস ছাড়া আর কিছু করে। কারণ ঠাকুরগাঁও এবং আশপাশ এলাকা, ইভেন পঞ্চম সহ পশ্চিমাঞ্চল কোনো বিনোদন কেন্দ্র মাস্টার প্ল্যানও আছে। এটা কিন্তু যে মাস্টার প্ল্যানের মধ্যে একটা আনকমন, সেটা হচ্ছে পুকুরের এক পাশে পানির নিচে টানেল, যেখানে থাকবে পৃথিবী শিক্ষার সর্বশেষ প্রযুক্তি, যেটা আর পৃথিবী বাংলাদেশের আর কোনো পিকনিক করা নেই। ঠাকুরগাঁও থেকে সাদ্দাম হোসেন। You are watching 71 News Television.
দেশের উপকূলীয় এলাকায় উন্নত ও সংকর জাতের মহিষের প্রজনন ও আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে 1984-85 অর্থ বছরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুকদারা নামক স্থানে গড়ে ওঠে বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি। 80 একর জমির উপর অবস্থিত এই মহিষ খামারটিতে আগের তুলনায় বর্তমানে কিছুটা ভালো অবস্থানে থাকলেও বেশ কিছু সমস্যা বিরাজ করছে এই খামারটিতে। এখানে প্রায় 300 মহিষ বিচরণ করলেও তাদের নিরাপত্তার জন্য এই খামারে শুরু থেকেই কোনো সীমানা প্রাচীর নেই। পাশাপাশি পর্যাপ্ত জনবলের অভাবে ব্যাহত হচ্ছে খামারের স্বাভাবিক কর্মকাণ্ড, রয়েছে পর্যাপ্ত জলাশয়ের অভাব। মহিষ চরানোর জন্য আমাদের জায়গা যা আছে এটা খুব কম আছে, বুঝছেন। একটু জায়গা হইলে আরো ভালো হয়, প্লাস আমাদের ঘাস চাষের জন্য জায়গা আরো প্রয়োজন। আমাদের জনবল নাই, জনবল কম। এখন আমাদের মহিষ খামারের সবচেয়ে প্রয়োজন হলো ওই জলাশয়টা খনন করা, তারপর হলো জায়গা বৃদ্ধি করা। এটা মহিষ খামারের এখন একান্ত প্রয়োজন। বাগেরহাটের ফকিরহাটের শুকদারা এলাকায় 1984 সালে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি প্রতিষ্ঠিত হয়। উন্নত ও সংকর জাতের বকনা ও ষাঁড় প্রজনন করে উপকূলীয় এলাকার জনসাধারণের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণের মাধ্যমে দুধ, মাংস ও আমিষের চাহিদা মেটানোর লক্ষ্য ছিল এই মহিষ প্রজনন খামারটির। শুরুতে খামারের জন্য 80 একর জমি অধিগ্রহণ করা হলেও মহিষের বিচরণের তুলনায় বর্তমানে তা অপ্রতুল। তাছাড়া এখনো পর্যন্ত গড়ে ওঠেনি খামারটির সীমানা প্রাচীর, ফলে ব্যাহত হচ্ছে খামারের নিরাপত্তা। মহিষ দেখভাল করার জন্য হিমশিম খেতে হচ্ছে এখানকার শ্রমিকদের। আমাদের এখানে বাউন্ডারি ওয়ালের দরকার। এটা যদি অতি সত্বর হয় তাহলে এখানে নিরাপত্তার সুবিধা হয়। খামারের পাশে আমাদের সাইডে জলাবদ্ধতা হয়ে যায়, পানি নিষ্কাশনের খুব সমস্যা হয়ে যায়। পাশে যে লেক আছে, লেকের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে কর্মরত 7 জন শ্রমিক খামারের শুরুতে এ পর্যন্ত দিনভর অক্লান্ত পরিশ্রম করেও বিগত 27 বছরেও তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। খামারের তদারকি এবং চলাচলের জন্য নেই পর্যাপ্ত রাস্তা, আর শুরু থেকে এই খামারে জনবলের অভাব তো রয়েছেই। আমরা এই দীর্ঘদিন 7 জন মাস্টারে আছি, 17-18 বছর চাকরি করে আসছি। এখন আমাদের দাবি যে এই যে আমরা যে এত কষ্ট করছি, আমাদের জন্য কোনো সুযোগ সুবিধে উপরন্তর অফিসার দেয় না। বর্তমানে খামারের ব্যবস্থাপনার পদটিও রয়েছে দীর্ঘদিন ধরে শূন্য, চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে। এখানে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে এখানে 4টি শেড নির্মাণ হয়েছে এবং বর্তমান সরকারের আরো লক্ষ্য হলো এখানে সীমানা প্রাচীর নির্মাণ সহ রাস্তাঘাট নির্মাণ এবং বর্তমান যে লেকটা ভরার অবস্থা আছে সেই লেকটা সংস্করণ। এখানে কিছু মাস্টার কর্মচারী আছে, তাদের কিছু সমস্যা থাকলেও সেই সমস্যাগুলি সমাধানের জন্য সরকার আশাবাদ ব্যক্ত করছে। বাগেরহাট থেকে তানভীর সোহেলের তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. জোয়ারের পানির উচ্চতা, ঢেউয়ের তাণ্ডব আর সমুদ্র তটের বালুক্ষয়, ফলে দিন দিন সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের দীর্ঘ বেলাভূমি। অবশিষ্ট যতটুকু আছে তা রক্ষায় এখনই উদ্যোগ না নিলে বদলে যাবে সাগরকন্যা কুয়াকাটার মানচিত্র। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডব আর বালুক্ষয়ের কারণে বিলীন হয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের দীর্ঘ বেলাভূমি। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বহু মূল্যবান স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন, ঝাউ বাগান, ইকো পার্ক, বৃক্ষপ্রেমী ফয়েজ মেয়ার গড়া মনোরম নারিকেল বাগান। সৈকতের দীর্ঘ বেলাভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব বিলীনের চিহ্ন। আর কিছু গাছ আছে বাগানগুলোর সাক্ষী হয়ে, সেগুলো এখন ধ্বংসপ্রায়, যে কোনো সময় ভাঙনের অপেক্ষায়। সমুদ্র বীচ থেকে মাত্র 100 ফুট দূরে ঝিনুক মার্কেট আর শুটকি মার্কেট এখন ভাঙনের প্রহর গুনছে। কুয়াকাটা বেড়িবাঁধের বাইরে পর্যটনমুখী হোটেল, মোটেল ও ক্ষুদে ব্যবসায়ীরা রয়েছে চরম উৎকণ্ঠায়। ঘূর্ণিঝড় রুয়ানুর মতো হঠাৎ কোনো নিম্নচাপের সৃষ্টি হলে বা আর 2-1টি পূর্ণিমার জো পেলেই দোকানপাট, হোটেল, মোটেল সবকিছুই হারিয়ে যাবে সমুদ্রের গর্ভে, এই আশঙ্কা ব্যবসায়ী, পর্যটকদের। জোয়ারের সময় সমুদ্র সৈকতে থাকে না কোনো বেলাভূমি। দেশি বিদেশি পর্যটকদের তখন বেড়িবাঁধে দাঁড়িয়ে সমুদ্রের তর্জন গর্জন আর ভাঙনের দৃশ্য অবলোকন করতে হয়। সমুদ্র তট থেকে মূল বেড়িবাঁধের দূরত্ব এখন মাত্র 400 ফুট।
যে হারে ভাঙছে তাতে একটি পূর্ণিমার্য এলেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে কুয়াকাটা। অব্যাহত এই ভাঙনের ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটাকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। আলোর মুখ দেখবে না পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়নের মাস্টার প্ল্যান। এ থেকে পরিত্রাণ পেতে পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রতিরোধে এগিয়ে আসলেও তা কোনো কাজে আসছে না। গত বছরে কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধে আন্ধারবানিক নদীর মোহনায় গ্রোয়েন বাঁধ নির্মাণের দাবিতে সৈকতে প্রতীকী গ্রোয়েন বাঁধ বন্ধন কর্মসূচি পালন করেছে কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী সহ কুয়াকাটার আগত পর্যটকরা। গ্রোয়েন বাঁধ নির্মাণ হলে সমুদ্রের স্রোতধারা পরিবর্তন করে বিস্তীর্ণ বেলাভূমি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে এই বাঁধ, কিন্তু এখন পর্যন্ত এর কোনো বাস্তবতা মেলেনি। কুয়াকাটা সি বিচ রক্ষার জন্য সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছে। আমরা আসলে চেষ্টা চাই না, আমরা চাই তার বাস্তবায়ন। কুয়াকাটা একটি ঐতিহ্যবাহী নাম আছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান। সেই নারিকেল বাগানের 4 ভাগের 1 ভাগ মাত্র আছে, তাও সম্ভবত এ বর্ষায় বিলীন হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলবো, আপনারা অতি দ্রুত কুয়াকাটায় সি বিচ রক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। স্থানীয় অনেকেই আক্ষেপ করে বলছেন, সরকারের মহাপরিকল্পনা তখনই বাস্তবায়ন হবে যখন কুয়াকাটার বনজ বাগান বিলীন হয়ে বেড়িবাঁধ ঠেকে যাবে, কুয়াকাটা হারাবে তার মূল সৌন্দর্যের একটি অংশ। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডব আর বালু ক্ষয়ের কারণে বিলীন হয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের দীর্ঘ বেলাভূমি, আর হারাতে বসেছে সাগরকন্যা কুয়াকাটার অপূর্ব সৌন্দর্য। এমত অবস্থায় কর্তৃপক্ষের নজরে আনার তাগিদ দিয়েছে আগত দর্শনার্থীরা। সি বিচ রক্ষার একটি প্রকল্প প্রণয়ন করব, তার জন্য কারিগরি সমীক্ষা হয়ে গেছে। কারিগরি প্রতিবেদন খুব শিগগিরই অনুমোদন হবে। কারিগরি প্রতিবেদন অনুমোদন হলেই রিপোর্টটি তৈরি করতে পারব। রিপোর্টের পরে কাজ বাস্তবায়িত হবে, এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আর কোনো প্ল্যান নয়, চাই কাজের বাস্তবায়ন এবং দ্রুত যাতে কুয়াকাটার এই সৌন্দর্যের রক্ষার জন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই দাবি এলাকাবাসী সহ কুয়াকাটায় আগত পর্যটকদের। কুয়াকাটা কলাপাড়া থেকে আবুল হোসেন রাজু, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বগুড়ার শেরপুরে সংস্কারের অভাবে বিলীন হয়ে যাচ্ছে বাঙালি ও করতোয়া নদীর মিলন মোহনায় অবস্থিত সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদীর পানি কমলেও অব্যাহত ভাঙনের মুখে আতঙ্ক কাটেনি বাঁধ পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যেই বাঁধ পাড়ের রাস্তা ও বেশ কয়েকটি বসতবাড়ি সহ বাঁধের বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আর বাকি অংশটুকু যে কোনো মুহূর্তে নদীগর্ভে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়রা জানান, শেরপুর ও ধনুটের বিস্তীর্ণ এলাকাকে বন্যার কবল থেকে রক্ষার্থে 90-এর দশকে বাঙালি নদীর বথুয়াবাড়ি থেকে কল্যাণী পর্যন্ত 10 কিলোমিটার জুড়ে বাঁধ নির্মাণ করা হয়। এছাড়া বাঙালি ও করতোয়ার পানি যাতে পার্শ্ববর্তী রায়গঞ্জ ও তারাস উপজেলায় প্রবেশ করতে না পারে, এজন্য শেরপুর উপজেলার মির্জাপুর কুর্নিঘাট থেকে সীমাবাড়ি পর্যন্ত আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু সংস্কারের অভাবে এই বাঁধগুলো ক্রমেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমনকি অব্যাহত ভাঙ্গনের কারণে বর্তমান বাঁধ ও বাঁধ এলাকার বসতবাড়ি সহ আবাদি জমি একই সমান্তরালে অবস্থান করছে। বাঁধের পাড়ে বসবাসরত ভূমিহীন পরিবারগুলো ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। এলাকায় বসবাসকারীরা জানান, ভাঙন রোধে কয়েক বছর আগেই বাঁধের সামনের অংশে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে এগুলো নদীতে বিলীন হয়ে গেছে। এরপর থেকে বাঁধ রক্ষায় আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমত অবস্থায় অব্যাহত ভাঙন রোধে বাঁধটি দ্রুত মেরামত করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। বগুড়ার শেরপুর থেকে আল ইমরানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বাংলাদেশের নাগরিক হয়েও তারা আদিবাসী, কিন্তু নেই নিজস্ব ভিটেমাটি কিংবা ফসলি জমি। অন্যের লিজ নেওয়া পাহাড়ি জমিতে বসবাস করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে বছরের পর বছর ধরে। ভূমিহীন হিসেবে পরগাছার মতো বসবাস করায় তাদের দিন কাটে উচ্ছেদ আতঙ্কে। অথচ তাদের নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য আজ দেশের বাজার ছাড়িয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্যে। সিলেটের ঐতিহ্যের একটি অংশ ঘরে মেহমান এসে বিদায়ের আগে পান দিয়ে আপ্যায়ন, আর সেই পানের স্বাদ নিতে হলে খাসিয়া পানের বিকল্প নেই। অথচ তাদের ঘামে পরিশ্রমে এত আপ্যায়ন, সেই খাসিয়া সম্প্রদায়ের জীবন জীবিকার করুণ ইতিহাস অনেকেরই অজানা। তাদের নেই নিজস্ব কোনো ভূমি, অন্যের নিষ্কৃত ভূমিতে সেই পান চাষ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে হয়।
পাহাড়ের উপর বসবাসকারী অধিকাংশ খাসিয়া পুঞ্জির নেই নিজস্ব কোনো রাস্তা। অন্যের লিজকৃত চা বাগানের জমি ও লেবু আনারসের বাগানের মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে ছোটখাটো সংঘাত সংঘর্ষ থেকে শুরু করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আতঙ্কে কাটে। এছাড়াও বিশুদ্ধ পানির অভাব, স্যানিটেশন সমস্যা, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই অনেক পিছিয়ে রয়েছে এই জনগোষ্ঠী। সরকারি হিসেব অনুসারে বাংলাদেশে প্রায় ৪৫টির অধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে। এরা মোট জনসংখ্যার শতকরা ১.১৩ এর মধ্যে মৌলভীবাজার জেলার ৬টি উপজেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক পাহাড়ি পুঞ্জিতে প্রায় ১০,০০০ আদিবাসী, খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোক বংশ পরস্পরায় বসবাস করে আসছে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস পান চাষ। এছাড়া সিলেট বিভাগের সিলেটে ১৩টি, সুনামগঞ্জে ১টি ও হবিগঞ্জে ২টি পানপুঞ্জি রয়েছে। এ সকল পানপুঞ্জিতে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে ভূমি সমস্যায় ভুগছেন। বংশ পরস্পরায় যুগ যুগ ধরে সব জমিতে বসবাস ও পান চাষ করলেও ভূমির উপর তাদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি, যে কারণে তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ জীবন মানের উন্নয়ন ঘটছে না। আদিবাসীদের সম্পর্কে বাংলাদেশে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে আমাদের ভূমির অধিকার এবং জলমহলগুলোর অধিকার এসব যদি হয়ে যেত তাহলে আদিবাসীরা এই দেশে থাকতে পারতো। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটা বিশ্বে প্রমাণ করা আরো সহজ হতো। আদিবাসীদের আসলে সুনির্দিষ্ট কিছু ঐতিহ্য আছে, যে সংস্কৃতি আছে, যেগুলো বাংলাদেশ উপস্থাপন করতে পারতো বহির্বিশ্বে। আমরা বাঙালি, আমরা আদিবাসী, আমরা এদেশে আমাদের স্বীকৃতি চাই। আমাদেরকে আদিবাসী না বলাটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সংবিধানের 25তম অনুচ্ছেদের যে বিধান আছে তাও লঙ্ঘন করা হচ্ছে। ঐতিহ্যগত ভূমি অধিকারের স্বীকৃতি না থাকায় প্রতিনিয়ত ভূমিহীন হচ্ছে আমরা। আমাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার সেতু বন্ধন রচনা করবে। খাসিয়াপুঞ্জিতে কোনো কলেজ বা সরকারি বিদ্যালয় নেই। আমাদেরকে খুব কষ্ট করে অনেক শহরে লেখাপড়া করতে হয়। এদিকে ঐতিহ্যগত ও উত্তরাধিকার সূত্রে খাসিয়ারা বনভূমির বাসিন্দা। তাদের জীবন ও জীবিকার উৎস পান চাষাবাদ। তাদের সাংবিধানিক স্বীকৃতি না থাকায় প্রতিনিয়ত ভূমি দখল, বসতভিটা থেকে উচ্ছেদ, হত্যা ও নির্যাতন সহ বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে এবং আপনারা জানেন যে এই সমস্ত দিবস পালনের আসলে একটাই উদ্দেশ্য, যেটা হলো যেই সংক্রান্ত বা যেই বিষয় যে দিবসটি সেই বিষয় বা সেই সংক্রান্তটাকে গুরুত্ব দেওয়া বা সেই সংক্রান্ত যে সমস্যা সেগুলো চিহ্নিত করা এবং সেগুলো কিভাবে সেগুলো থেকে বেরিয়ে আসা যায়, এই কারণে আসলে এই সমস্ত দিবসগুলো পালিত হচ্ছে। 1993 সাল থেকে আদিবাসী দিবস এই দেশে পালিত হচ্ছে, কিন্তু সেটা সরকারিভাবে নয়, বেসরকারিভাবে, এবং যে অন্যান্য যে সমস্ত দিবসগুলো আছে সেই দিবসগুলোর মতোই আদিবাসী দিবসও সরকারের পক্ষ থেকে সরকারের পৃষ্ঠপোষক। শত কষ্ট ও দুঃখ দুর্দশার মাঝেও এইসব আদিবাসী খাসিয়ারা তাদের উৎপাদিত পণ্যের সুনাম দেশ ছাড়িয়ে বিদেশের বাজারে ছড়িয়ে দিতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাদের দাবি আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা সহ বাদ পড়া আদিবাসীদের নাম সঠিকভাবে গেজেটে অন্তর্ভুক্ত করা। এছাড়াও সমতলে আদিবাসীদের ভূমি কমিশন ব্যবস্থা চালু করে তাদের সকল সমস্যার সমাধান ও নিরাপত্তা দিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা আরো জোরালো ভূমিকা রাখতে পারবে। বিশ্ব আদিবাসী দিবসে এমনটাই প্রত্যাশা ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের। শ্রীমঙ্গল থেকে অরবিন্দ দেবের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট 721 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায়ের ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায়।
মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযোগ্য পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করছি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রচেষ্টাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক। দেশবাসীর জন্য সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি আহমেদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শিবির চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television. অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তির যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই
ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি 71 নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি 71, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে, বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জানিদুলের পক্ষ থেকে। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's truth. Truth is the real beauty. You want to know the truth? Stay with us. 71 News Television.
প্রীতিবার হাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. দিনাজপুর শহরে প্রায় 1000 দরিদ্র পরিবারের নারীরা কাগজের শপিং ব্যাগ তৈরির কাজ করে বাড়তি আয়ের মুখ দেখছে। সংসারের সব কাজ সেরে অবসর সময়ে কাগজের শপিং ব্যাগ তৈরি করে যা মজুরি পায় তা দিয়ে তাদের সন্তানদের লেখাপড়া খরচ ও সংসারের টুকিটাকি খরচের চাহিদা মিটিয়ে থাকে। ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানগুলিতে কাগজের তৈরি শপিং ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা মেটাতে দিনাজপুর শহরের রামনগর এলাকায় গড়ে উঠেছে শপিং ব্যাগ তৈরির পল্লী। দরিদ্র পরিবারের মহিলারা স্ব-উদ্যোগে শপিং ব্যাগ তৈরির কাজ করছে। এলাকার প্রায় 500 মহিলা এই কাজ করে বাড়তি আয়ের মুখ দেখছে। সংসারের সব কাজকর্ম সেরে অবসর সময়ে বাড়ির সব মহিলা মিলে কাগজের শপিং ব্যাগ তৈরি করেন। শপিং ব্যাগ তৈরি করে মজুরি হিসেবে যা পান তা দিয়ে সন্তানদের লেখাপড়া খরচ জোগাড় করেন। এতে স্বামীর আয়ের সাথে এই টাকা যোগ হয়ে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। থেকে যা আসে ইনকাম এইটাই আমার বাচ্চা কাচ্চার বই খাতা প্রাইভেটের বেতন দিতে পারি, এটাই আমাদের অনেক শুকরিয়া। হ্যাঁ, মোটামুটি চলে আর কি। একটা মেয়েকে আর কি ইন্টার পরীক্ষা দেওয়াচ্ছি, ওইবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। বসে থাকে যা 2-1 টাকা আসে, বাচ্চা কাচ্চা লাগে, নিজের হাত খরচ লাগে না। কাগজের শপিং ব্যাগ তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয় নারী শ্রমিকদের। কাগজ কাটা, ভাঁজ করা, আঠা লাগানো, সুতা লাগানো এবং ব্যাগগুলিকে রৌদ্রে শুকানো ইত্যাদি কাজ সম্পূর্ণ করে একটি দৃষ্টিনন্দন ব্যাগ তৈরি করা হয়। 100 ব্যাগ তৈরি করতে মজুরি হিসেবে শ্রমিকরা পায় 12 থেকে 15 টাকা। পরিশ্রম হিসেবে এই মজুরি অতি সামান্য। তবু নারী শ্রমিকরা কাগজের শপিং ব্যাগ তৈরি করে কিছু বাড়তি আয় করে। তাদের দাবি, মহাজনেরা যদি এই পারিশ্রমিক কমপক্ষে 25 টাকা থেকে 30 টাকা করে তাহলে তাদের কিছুটা হলেও পুষিয়ে যাবে। সব পোষায় না, এটা 20 টাকা, সব 20 টাকা 25 টাকা হলে ভালো পোষায়। একটু যদি বাড়াই দিত তাহলে আমাদের জন্য ভালো হইতো। আর আমরা তো গরিব মানুষ, আমরা যে কামাই করি আমাদের বাচ্চা কাছে লেখাপড়া আর কি বেকার বসে না থাকে এটা সময় দিই। 13 টাকা 15 টাকা এগুলো পোষায় না, 20 টাকা 25 টাকা হলে তাহলে একটু পোষায়। এলাকার নারীরা যদি পুঁজি যোগান পায় তাহলে অন্য মাধ্যমে না গিয়ে সরাসরি দোকানদারদের ব্যাগ সরবরাহ করতে পারবে এবং লাভের পরিমাণটা শ্রমিকদের হাতের নাগালে থাকবে। আর এই জন্য সরকারি সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন নারী সংগঠক আমিনুল ইসলাম। আমাদের এখানকার কিছু স্থানীয় মেয়ে শপিং ব্যাগ তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে, তাতে তারা স্বাবলম্বী হচ্ছে। সেই ক্ষেত্রে সরকারের এদের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার, সরকার যেন এটি বিবেচনা করে। সরকারি পৃষ্ঠপোষকতা আর কাজের প্রশিক্ষণ পেলে দিনাজপুরের মেয়েরা কাগজের শপিং ব্যাগ প্রস্তুতকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. রাজবাড়ীর প্রতিটি উপজেলায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বেকার হয়ে পড়েছে শত শত মৃৎশিল্পীরা। এই কারণে তারা এখন মানবেতর জীবনযাপন করছে। সরজমিন গিয়ে দেখা যায় রাজবাড়ীর গ্রামাঞ্চলের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির হাঁড়ি, কলস, সারা, বাসন কোসন, পেয়ালা, সুরাই, মটক, পিঠে তৈরির নানা ছাঁচ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু বংশ পরম্পরায় কুমোররা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলেছে মৃৎশিল্প তৈরির। আগের দিনে এই মৃৎশিল্পের কদর ছিল অনেক বেশি। কুমোররা হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দিয়ে তৈরি করত বিভিন্ন ধরনের মৃৎশিল্প। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও তৈরি করত উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিসপত্র। মাটির এসব জিনিস তৈরি করতে কুমোরদের দরকার হয় যত্ন, শ্রম, মাটি ও কিছু ছোটখাটো যন্ত্রপাতি। সবার আগে যেটা দরকার তা হলো একটি কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তার লাগিয়ে নানা রকম মাটির জিনিস তৈরি করে থাকে তারা। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৃৎশিল্পীদের কদর কমে গেছে। বর্তমানে কুমোরদের ঘরে ঘরে চলছে অভাব অনটন। এই বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার বারাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের কয়েকজন মৃৎশিল্পীর সাথে
কথা হলে তারা জানায় বাপদাদার আমল থেকে সকলেই এই পেশার সঙ্গে জড়িত, ছাড়তে চাইলেও এই পেশা ছাড়তে পারে না। মাটির জিনিস বিক্রয় করে সারা মাসে যা আয় হয় তা দিয়ে অনেক কষ্ট করেও সংসার চালাতে পারছে না। জীবন চালানোর তাগিদে হয়তোবা এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে হবে বলে জানান ভবদিয়া গ্রামের মৃৎশিল্পী ভরত কুমার পাল। আমাদের মাটির কোনো সমস্যা ছিল না, কাছে কাছে মাটি পাওয়া যেত। এখন মাটির খুব অভাব, খুবই খুব অভাব। এই মাটি এখন ওই অনেক দূর থেকে ট্রাকে আনতে হয়, প্রচুর টাকা খরচ করে। তা এখন এই বাপদাদের ব্যবসা মানে না পাচ্ছি ছাড়বে, না পাচ্ছি করবে, খুব করুণ অবস্থা। এইভাবেই আমরা বেঁচে আছি। কুমারপল্লীর সবচেয়ে পুরনো মৃৎশিল্পী বলরাম পাল বলেন, আগে মাটির তৈরি জিনিসপত্র বাজারে বেশ ভালো চলতো। আমরা বাপদাদার আমল থেকে এই পেশার সাথে আছি, কিন্তু এখন এই ডিজিটাল যুগে মাটির জিনিসপত্র চলে না বললেই চলে। মাটির একটি হাড়ি তৈরি করতে যে খরচ হয়, বিক্রি করে খরচ ওঠানোই কঠিন হয়ে পড়েছে। আমরা কোনো রকম জীবন পার করছি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা এই পেশায় থাকতেই চাচ্ছে না। খোলা বানাতাম, ভাতের বাতিল বানাতাম, তারপরে চারি বানাতাম, তারপরে সুরাই বানাতাম, মালসা বানাতাম, তারপরে কলস বানাতাম, আড়ি বানাতাম। আগে খুব চাহিদা ছিল, আগে দোকানদাররা এসে নিয়ে যেত। এখন সব চলে না, এখন সামান্য কিছু বানাই, ব্যাং বানাই আর পিঠের সাজ বানাই, এই বানাই কোনো রকম চলি। আমরা স্বামীদের সাথে এগুলো কারি পাতিল তৈরি করতাম, এখন তো এগুলো চলে না, এখন ঘরে বসে বেকারে বসে আছে। বড়হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মৃৎশিল্পীরা বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে মাটির বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করেন। পরে লোনের কিস্তি দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, কারণ আগের মতো মাটির জিনিসপত্র বাজারে চলে না। তিনি আরো বলেন, সরকার যদি এই মৃৎশিল্পীদের টিকিয়ে রাখতে মৃৎশিল্পের উপর সহজ শর্তে ঋণ প্রদান করে, তাহলে হয়তোবা তারা এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে পারবে। অত্যাধুনিক এই ডিজিটাল যুগে মৃৎশিল্পের কথা হয়তোবা কেউ মনে রাখেনি। বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মনে করেন তিনি। রাজবাড়ী থেকে খন্দকার রবিউল ইসলাম, 71 নিউজ টিভি। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়া সুনিবিড় ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি।